তাহলে আমরা এখন যে চ্যাপ্টারে আসছি সেইটার নাম হচ্ছে আর্থিক বাজারের ভূমিকা, সিকিউরিটি ক্রয় বিক্রয় পদ্ধতি। একটু প্রথমে আলোচনা করি। ধরো তুমি একটা শেয়ার কিনবা 100 টাকায়, একটা শেয়ারের দাম 100 টাকা। খেয়াল করো, তুমি যার কাছ থেকে শেয়ার কিনবা সে তোমাকে লোনের সুবিধা দিবে, কিন্তু তোমাকে কিছু টাকা নগদ দিতে হবে। ধরো এই 100 টাকা থেকে 60 টাকা তুমি নগদ দিলা, তাহলে বাকি থাকলো কত? 40 টাকা। এই 40 টাকা তোমার জন্য হবে লোন। আর এই যে 60 টাকা, এইটা হবে তোমার ইনিশিয়াল অ্যামাউন্ট। আর এই 60 টাকার পার্সেন্টেজ হবে ইনিশিয়াল মার্জিন, প্রাথমিক জমার পরিমাণ। তাহলে কি বুঝলাম? 100 টাকা যদি শেয়ার মূল্য হয়, তোমাকে শেয়ার বিক্রেতা লোনের সুযোগ দেবে, কিন্তু তোমাকে বলবে কিছু টাকা জমা দিতে। যে টাকাটা জমা দিবা সেটা তোমার ইনিশিয়াল মার্জিন, সেটার পার্সেন্টেজটা। আর বাকি যে টাকাটা বাকি থাকবে সেটা হচ্ছে তোমার লোন। এখন এইখানে কিছু ব্যাপার থাকে। এই যে 100 টাকা মূল্যের শেয়ারে তুমি 60 টাকা দিলা, 40 টাকা লোন থাকলো। খেয়াল করো এইখানে, এখন যে পয়েন্টটা বলবো সেটা একটু খেয়াল করো। তোমার লোন আছে কত? এখন 40 টাকা। এই শেয়ারের দাম কিন্তু 100 টাকা নাও থাকতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে। ধরো শেয়ারের দাম হয়ে গেল 80 টাকা, শেয়ারের দাম হয়ে গেল 80 টাকা। তোমার লোন আছে কত? কেউ একজন বলো তো, কেউ একজন বলো, লোন আছে কত টাকা? 20 টাকা। 20 টাকা কেন? তোমার শেয়ারের দাম ছিল 100 টাকা, তুমি 100 টাকা মূল্যের শেয়ারই কিনেছো, কিন্তু তুমি টাকা দিয়েছো 60 টাকা। লোন হচ্ছে তাহলে 40 টাকা। তাহলে 60 আর 40 কত? 100। এখন সেই 100 টাকার শেয়ারটা আর 100 টাকা নাই, দাম কমে 80 টাকা হয়ে গেছে। তাহলে তোমার লোন আছে কত টাকা? লোন তোমার 40 টাকাই থাকবে, লোন তোমার কমবে না। এই যে শেয়ারের দাম কমছে সেটা তোমার লস। 60 টাকা থেকে, মানে তুমি 60 টাকা দিয়েছো ঠিকই, কিন্তু 60 টাকা তোমার আর জমা থাকতেছে না। তোমার জমা থাকবে 80 টাকা। দাম হলে 40 টাকা যদি তোমার লোন হয়, তাহলে তোমার জমার পরিমাণ দাঁড়াবে এখন 40 টাকা। তুমি কিন্তু 60 টাকা জমা দিয়েছিলে, কিন্তু শেয়ারের দাম কমে যাওয়ায় তোমার জমার পরিমাণ দাঁড়ালো এখন 40 টাকা। লোন অপরিবর্তিত থাকবে। আর একটা উদাহরণ দেয় টাকার পরিমাণ চেঞ্জ করে। ধরো একটা শেয়ারের দাম 200 টাকা, তোমার জমার পরিমাণ হচ্ছে 150 টাকা। জমার পরিমাণ কত? 150 টাকা। তাহলে লোন কত? 50। লোন হচ্ছে 50। এখন ধরো তোমার শেয়ারের দাম কমে 150 হয়ে গেল, 200 টাকা শেয়ারটা 150 হয়ে গেল। তোমার লোনের পরিমাণ কিন্তু 50 টাকাই থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে তোমার লোনের অ্যামাউন্টটা যদি বাদ দিয়ে দেই 50 টাকা, তাহলে তোমার টাকার পরিমাণ দাঁড়ায় 100 টাকা। তুমি কিন্তু 150 দিছিলা, কিন্তু তোমার টাকার ভ্যালু দাঁড়াবে 100 টাকা। ঠিক আছে? এতটুকু বিষয় কি বুঝছো? তোমার দাম বাড়লে কিন্তু আবার ভ্যালু বাড়তে পারে, দাম বাড়লে তোমার যে জমা দেওয়ার ভ্যালুটা বাড়তে পারে, লোন অপরিবর্তিত থাকবে। এখন এই কথার আলোকে আমি একটু কথা বলবো। ধরো তোমাকে প্রতিষ্ঠান বলে দেবে তোমার জমা যাই থাকুক না কেন 30%-এর নিচে নামতে পারবে না।
তোমার জমা যাই থাকুক না কেন, মোট জমা 30%-এর নিচে নামতে পারবে না। এই মাত্র উদাহরণ দিলাম। মোট মূল্য আছে কত? 150 টাকা। ঠিক আছে, একটু আগে মূল্য বললাম কত? 200 টাকা। শেয়ারটা কত হয়ে গেল? 150 টাকা। আর তোমার জমার পরিমাণ তাহলে কত দাঁড়ায়? 100 টাকা। তাহলে 150-এর ভিতর 100 কত পার্সেন্ট? ধরো গুণ 100 যদি দেই, 6 15 কত হবে? 6.67%। তাহলে তোমার 66%-এর মতো প্রায়, মানে তোমার অনেক বেশি আছে। আমি যদি এই টাকার অ্যামাউন্টটা একটু কমিয়ে দেই, ধরো শেয়ার ভ্যালু তো তুমি 200 টাকা মূল্য যখন ছিল, 150 টাকা জমা দিয়েছিলে। আচ্ছা, এইটা টাকার পরিমাণ একটু কমায় চেঞ্জ করে দিই। ধরো তোমার শেয়ার মূল্য 250 টাকারটা তুমি জমা দিয়েছো 150 টাকা, তাহলে তোমার লোন কত? 100 টাকা। এটা কিন্তু আরেকটা উদাহরণ দিচ্ছি। লোন হয়েছে 100 টাকা। শেয়ার মূল্য 250 থেকে বাড়তেও পারে, 250 থেকে কমতেও পারে। ধরি শেয়ার মূল্য কমে 150 টাকা হয়ে গেল। শেয়ার মূল্য কমে 150 টাকা হয়ে গেল। এখন এই 150 থেকে তুমি যদি লোন পরিশোধ করতে চাও 100 টাকা, তোমার হাতে থাকবে মাত্র 50 টাকা, অথচ তুমি দিয়েছিলে কিন্তু 150 টাকা। এখন এই বিষয়টা আমরা অ্যানালাইসিস করব যে তোমার এই যে 50 টাকা, এখন তোমার যে শেয়ার ভ্যালু আছে তার ভিতরে কত পার্সেন্ট? বর্তমানে তাহলে শেয়ার মূল্য কত? এই 150 টাকা নাকি? তুমি কেনার সময় ছিল কত? 250, কিন্তু বর্তমানে কত? 150। বর্তমান শেয়ার মূল্যকে বলা হবে সিভিএস। সিভিএস, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। সিভিএস মানে কি? কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি। তাহলে আমার উদাহরণের আলোকে 250 টাকার শেয়ারের বর্তমান মূল্য কত? 150 টাকা, মানে সেটা কি? সিভিএস। সেইখান থেকে তোমার যদি লোনের অ্যামাউন্টটা বাদ দেই, লোনের অ্যামাউন্ট কত ছিল? 100 টাকা। তাহলে তোমার হাতে থাকবে কত? 50 টাকা। সেই 50 টাকায় 150-এর মধ্যে কত পার্সেন্ট? পার্সেন্টেজ বের করতে হলে কি করতে হয়? 50 উপরে 150 নিচে গুণ 100। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 350 আর 33.33%। এখন তোমার জমার পরিমাণ কত দাঁড়ালো প্রতিষ্ঠানে? 33.33%। ওই প্রতিষ্ঠান যদি বলে থাকে তোমার 40% মিনিমাম টাকা জমা রাখতে হবে, তাহলে কিন্তু তোমাকে কোম্পানি নোটিশ জানাবে, মোবাইলে, টেলিফোনে, ইমেল করে, যে ভাই আপনার কিন্তু জমার পরিমাণ 40%-এর নিচে নেমে গেছে, এটা কিন্তু ঠিক না। তখন বলবে আপনি দ্রুত টাকা জমা দেন, টাকা জমা দিয়ে 40%-এর টাকাটা আনেন, নাহলে কিন্তু আপনার সাথে আমি ব্যবসা করব না, এরকম হুমকি ধামকি দিবে। এখন এই সকল বিষয়ের আলোকে আমি টার্মগুলো যদি ব্যাখ্যা করি, মিনিমাম যে টাকাটা রাখতে হবে সেইটাকে বলা হয় মেইনটেনেন্স মার্জিন। মিনিমাম যে টাকাটা রাখতে হবে তার পার্সেন্টেজকে বলা হয় মেইনটেনেন্স মার্জিন। ব্যক্তির যে টাকাটা থাকবে বিনিয়োগের আলোকে সেইটা হবে অ্যাকচুয়াল মার্জিন। তাহলে একটু আগে যে উদাহরণটা দিলাম, একটা বেরোয়ছিল 33.33%, আর একটার কথা বলছিলাম 40%। এই দুইটার কোনটা কি নাম কেউ বলতে পারবা? কেউ কি বলতে? স্যার একটু বলেন কি?
আমি বলছিলাম মেনটেনেন্স মার্জিন হচ্ছে মিনিমাম যে পার্সেন্টেজ তোমাকে রাখতে হবে, আর অ্যাকচুয়াল মার্জিন যে টাকাটা তোমার বর্তমানে আছে তার পার্সেন্টেজ। তো একটু আগে আমরা 33.33% বের করছিলাম, 40%-এর কথা বলছিলাম। তাহলে 40%টা হবে কি, আর 33.33 হবে কি? 40% হবে মেনটেনেন্স মার্জিন, যেটা রাখতে বলবে। আর আমরা যে টাকার পরিমাণটা পেলাম 33.33%, সেটা হবে অ্যাকচুয়াল মার্জিন, তার বাজারের দামের আলোকে বর্তমান জমা। একটা অঙ্ক সরাসরি প্র্যাকটিস করি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যতটুকু আলোচনা করছি আশা করি প্র্যাকটিস করলে বুঝতে পারবা। এই একটা অঙ্ক, 5 নম্বর অঙ্ক, বড় অঙ্কটা ধরবো, ছোট অঙ্ক না। 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা একটু ডিটেল দেখো। কি বলা আছে? অ্যান ইনভেস্টর বাই 10,000 শেয়ার স্কয়ার লিমিটেড, 20 টাকা করে। ইনভেস্টর কত টাকা শেয়ার কিনছে? 10,000 শেয়ার কিনছে 20 টাকা করে। তাহলে 10,000 গুণ 20 কত হবে? 2 লাখ নাকি? কত টাকা হবে? 2 লাখ। 2 লাখ টাকা শেয়ার কিনছে ফ্রম এ ব্রোকারের কাছ থেকে, হোয়ার হি হ্যাজ পুট আপ 1 লাখ ইনিশিয়াল ট্রানজ্যাকশন। তার কত টাকা জমা দিতে হবে 2 লাখ টাকার মধ্যে? 1 লাখ টাকা। এইটাকে বলা হবে ইনিশিয়াল অ্যামাউন্ট, আর এইটার পার্সেন্টেজকে বলা হবে ইনিশিয়াল মার্জিন। এইটার পার্সেন্টেজকে কি বলা হবে? ইনিশিয়াল মার্জিন। তাহলে ইনিশিয়াল মার্জিনের পার্সেন্টেজটা কিভাবে দাঁড়াবে? আমরা যে বিনিয়োগ করছি 1 লাখ টাকা, তার নাম হচ্ছে কি পুটস আপ, যেটা আমরা দিয়েছি তাকে আমরা ভাগ দেব শেয়ার ভ্যালু দ্বারা। শেয়ার ভ্যালু দ্বারা, শেয়ার ভ্যালু কত হবে? 2 লাখ ইন্টু 100 দিলে, দেখো 1 লাখকে 2 লাখ দ্বারা ভাগ করলে কত হবে? 2 লাখ 1 লাখের মধ্যে কত পার্সেন্ট? 50%। এই প্রতিষ্ঠানে ইনিশিয়াল মার্জিন কত? 50%, 1 লাখ টাকা। তাহলে লোন কত বলো তো কেউ একজন পারলে? লোন 1 লাখ। 1 লাখ, কারণ শেয়ার মূল্য হচ্ছে 2 লাখ, টাকা দিছি 1 লাখ, বাকি 1 লাখ টাকা লোন। এখন বলতে পারো লোনের পরিমাণও 50%, জমার পরিমাণও 50%, কিন্তু এই জমার হারটাকে আমরা বের করব যে সূত্র, তার নাম হচ্ছে ইনিশিয়াল মার্জিন। এই দেখো 1 নম্বরে চাওয়া হয়েছে ইনিশিয়াল মার্জিন। তাহলে ইনিশিয়াল মার্জিনের সূত্রটা কি হবে? যে টাকা জমা দিয়েছি তাকে ভাগ করতে হবে শেয়ার ভ্যালু দ্বারা। তাহলে আমাদের ইনিশিয়াল মার্জিনটা কিভাবে বের করব? যে টাকাটা জমা দেওয়া হয়েছে 1 লাখ টাকা, তাকে আমরা ভাগ করব শেয়ার ভ্যালু 2 লাখ টাকা, গুণ কি 100। তাহলে এই অঙ্কে আমরা জমা দিয়েছি 1 লাখ, শেয়ার ভ্যালু হচ্ছে 10,000 গুণ 20, 2 লাখ। তাহলে এটা কিসের সূত্র দাঁড়াবে? ইনিশিয়াল মার্জিন। তাহলে 1 লাখ টাকাটা এই অঙ্কের ভাষায় নাম হবে কি? অ্যামাউন্ট পুট আপ। অ্যামাউন্ট পুটস আপ লিখবো আমরা, অ্যামাউন্ট পুটস আপ। তাকে ভাগ দেব কি? ভ্যালু অফ শেয়ার। তাকে ভাগ দেব আমরা ভ্যালু অফ শেয়ার। তাহলে আমরা একটু সলিউশনটা দেখে আসি, এইখানে কারো কোনো সমস্যা হয় কি না। এই যে 1 নম্বর রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে কি? ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন কীভাবে বের করা হয়েছে দেখো, অ্যামাউন্ট পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন বা ভ্যালু অফ শেয়ার। তাহলে অ্যামাউন্ট পুটস আপ, সে কয় টাকা জমা দিয়েছে? 1 লাখ, ভ্যালু অফ শেয়ার হচ্ছে 2 লাখ। 1 লাখকে 2 লাখ দ্বারা ভাগ করলে 0.5 বা 50%, 100 দ্বারা গুণ দিলেই 50%। আর তোমরা লোনের পরিমাণ কীভাবে বুঝছো? যে জমা টাকা আছে তাকে আমরা কী দ্বারা ওই যে বিয়োগ করছি, বিয়োগ করলে বের হয়ে যাবে। লোন কি?
এই যে লোনের পরিমাণ এইখানে বোঝানো আছে, টোটাল 2 লাখ, সেইখান থেকে জমা দিয়েছি 1 লাখ, থাকবে 1 লাখ, ওই 1 লাখ টাকা লোন। এখন শেয়ার ভ্যালু বাড়তে পারে কমতে পারে, দেখি পরবর্তী রিকোয়ারমেন্টে কি দাঁড়ালো, শেয়ার ভ্যালু বাড়ছে নাকি কমছে। দেখো, ইফ দ্য প্রাইস ড্রপ 18, মেইনটেনেন্স মার্জিন ইজ 30%। মানে শেয়ার প্রাইস ছিল কিন্তু 20 টাকা, কিন্তু হয়ে যাচ্ছে 18 টাকা, তাহলে শেয়ার মূল্য কমছে। মেইনটেনেন্স মার্জিন 30%, মানে কি ন্যূনতম ওই লোকের 30% টাকা জমা থাকা লাগবেই, এর নিচে থাকলেই শেয়ার বিক্রেতা বা দালাল তাকে নোটিশ দিবে যে ভাই টাকা জমা দেন, আপনার টাকা কম হয়ে গেছে। তাহলে ডাজ দ্য ইনভেস্টর স্যাটিসফাই এ কল মার্জিন, এখানে বোঝানো হয়েছে যে ইনভেস্টরকে কি কল করা হবে এই যে তার বর্তমান মার্জিন অনুযায়ী। মার্জিন মানে কি বর্তমান জমা অনুযায়ী, মার্জিন বলতে বর্তমান জমা। এখন এই ক্ষেত্রে ওই ব্যক্তির 18 টাকা অনুযায়ী কত টাকা জমা, কেউ কি বলতে পারবা? 18 টাকা যদি শেয়ার ভ্যালু হয়, একটা নির্দিষ্ট টাকা লোন আছে, কত টাকা লোন আছে সেইটা বলতে পারলে কিন্তু জমার পরিমাণটা বলতে পারবা। আমরা যদি 1 লাখ টাকা লোন আছে না? হ্যাঁ 1 লাখ টাকা লোন আছে, আর তার বর্তমান শেয়ার মূল্য কত সেইটা একটু বের করো তো। 18 টাকা করে 10,000 টাকা, 1,80,000। তাহলে তার জমা আছে কত বলতো? লোন 1 লাখ, তাহলে তার জমা আছে কত? 80,000। 80,000। তাহলে একটা জিনিস চিন্তা করো, তার জমা আছে 80,000 আর শেয়ার ভ্যালু কত? 1,80,000। তাহলে 1,80,000-এর মধ্যে 80,000 কত পার্সেন্ট? সেইটাই হবে অ্যাকচুয়াল মার্জিন। আর আমাদের এই রিকোয়ারমেন্টের তথ্য অনুযায়ী আমরা ইনভেস্টর কি স্যাটিসফাইড কিনা সেটা যাচাই করার জন্য আমরা অ্যাকচুয়াল মার্জিন বের করব এবং মিলাবো যে অ্যাকচুয়াল মার্জিন 30% থেকে কম না বেশি। এখন এটা 30%-এর বেশি হবে, তার মানে কি তার জমার পরিমাণ 30% থেকে বেশি আছে। তাহলে এই তথ্যের আলোকে আমরা কী বের করব? অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি? সূত্রটা আমি একবারে, এই যে 80,000 বেরোয়ছে সেটা কীভাবে বেরোয়ছে? সিভিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিভিএস। সিভিএস মানে কি কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি 1,80,000, আর মাইনাস কত? লোন হচ্ছে যেটা প্রথম নিচে সেইটাই 1 লাখ, তাকে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি কত দ্বারা ভাগ করবে? 1,80,000। দেখো 1,80,000 থেকে 1 লাখ বাদ দিলে কিন্তু সেই 80,000-ই থাকে, তোমাদের যেটা বুঝাইছি। তাহলে 80,000-কে 1,80,000 দ্বারা ভাগ করলে হবে কি? অ্যাকচুয়াল মার্জিন। এই অ্যাকচুয়াল মার্জিন যদি 30%-এর নিচে নেমে যায় তাহলে শেয়ার দালাল বা যার কাছ থেকে শেয়ার কেনা হয়েছে সে বলবে ভাই তাড়াতাড়ি টাকা জমা দেন। আর যদি নিচে না নামে তখন আর কোনো নোটিশ দিবে না। তাহলে এই তথ্যের এলাকায় আমরা কি রিকোয়ারমেন্ট করব? ইফ দ্য প্রাইস ড্রপ, যদি মূল্য কমে মেনটেন্যান্স মার্জিন দেওয়া থাকবে, তখন কি ইনভেস্টর স্যাটিসফাইড থাকবে কল মার্জিনে? মানে তাকে কল মার্জিনের জন্য ডাকা হবে। কল মার্জিন কি তার কাছে কি টাকা চাওয়া হবে কি না? নো, দ্য ইনভেস্টর স্যাটিসফাইড call margin does not satisfy call margin because maintenance margin is less than actual margin। এটা আমাদের লিখতে হবে। আচ্ছা আমরা দেখি কিভাবে করছে, ওই যেভাবে বলছে সেভাবে করবে। দেখো আমাদের কাজ হবে কি, এই তথ্যের আলোকে অ্যাকচুয়াল মার্জিনটা বের করা। দেখো অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি? সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। 1,80,000 বিয়োগ 1 লাখ বিয়োগ ভাগ কত? 1,80,000। কত বেড়েছে? 44.44%। এটা কি 30%-এর বেশি না? 44.44%। তাহলে কি তাকে কি ডাকা হবে? শেয়ার দালাল কি তাকে ডাকবে? ডাকবে না, কারণ 30%-এর বেশি টাকা আছে তার, তাকে শেয়ার দালাল ডাকবে না। ডাকবে কখন? যখন ওই যে মেনটেন্যান্স মার্জিন 30%-এর
যেটা বলা আছে তার নিচে অ্যাকচুয়াল মার্জিনটা চলে যাবে, তার তো অ্যাকচুয়াল মার্জিন বেশি আছে। তাহলে এখানে কমেন্টসটা কীভাবে হবে? নো, দ্য ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই দ্য কল মার্জিন, ডাজ নট স্যাটিসফাইড, কারণ তাকে ডাকা হবে না। নো, ওই জন্য নো, দ্য ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাই দ্য কল মার্জিন, এইটাই সবসময় কমেন্টস দেবা যদি বেশি থাকে। নো, দ্য ইনভেস্টর ডাজ নট স্যাটিসফাই দ্য কল মার্জিন, বিকজ কি, এই যে 44% ইজ গ্রেটার দেন মেনটেন্যান্স মার্জিন 30%, 44% অ্যাকচুয়াল মার্জিন ইজ গ্রেটার দেন 30%, অথবা বিকজ দিয়ে সংক্ষেপে লিখবা 44%, 44.44% গ্রেটার দেন 30%। এইটা কিসের? এইটা হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন, আর ওটা হচ্ছে কি, মেনটেন্যান্স মার্জিন। এইভাবে এরো চিহ্ন মানে প্রতীক দিয়েও বোঝাইতে পারো। এখন এই রিকোয়ারমেন্টটা তো গেল, আমি আরও একটা অঙ্ক দেখালে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা আর একটা রিকোয়ারমেন্ট দেখি। 3 নম্বর রিকোয়ারমেন্টে কী বলা হয়েছে? হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর ইকুইটি মার্কেট প্রাইস অফ টাকা 13। হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট, কত টাকা ক্যাশ লাগবে, টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর ইকুইটি, যে বিনিয়োগ করছে তার মালিকানা সত্তা সমান করার জন্য, অ্যাট মার্কেট প্রাইস 30। মানে এই এইখানে প্রশ্নটা করাই হয়েছে এমনভাবে, তার এবার অ্যাকচুয়াল মার্জিনটা 30%-এর নিচে নেমে যাবে। 13 টাকায় যদি হয় দাম, তাহলে 30%-এর নিচে নেমে যাবে, সেই জন্য কত টাকা ক্যাশ লাগবে বলা হয়েছে। তাহলে আমরা যাচাই করবো আসলেই কি 30%-এর নিচে নামছে, সেটা আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্রে করব। তাহলে অ্যাকচুয়াল মার্জিনের সূত্রে 13 টাকা দামে, দেখো অ্যাকচুয়াল মার্জিনের সূত্রে 13 টাকা দামে প্রথমে আমরা বের করব। দেখো 13 টাকা দামে এই যে এই পাশে দেখো কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি কত দাঁড়ায়, 13 গুণ 10,000, 1,30,000, 1,30,000। তার লোন ছিল কিন্তু 1 লাখ, তাহলে তার জমা দাঁড়ায় মাত্র 30,000, তার জমা দাঁড়ায় কত, মাত্র 30,000। এখন সেইটাই 30,000 1,30,000 কত পার্সেন্ট, সেইটা কীভাবে করছে, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। তাহলে সিবিএস মানে কি, কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি 1,30,000 মাইনাস লোন কত, 1 লাখ। তাহলে সেইটা ক্যালকুলেশন করলে 30,000 ভাগ 1,30,000 কত পার্সেন্ট বের হয়, 23.08। তাহলে দেখো 23.08 কিন্তু 30%-এর নিচে, যেটা মেনটেন্যান্স মার্জিন, তার টাকা রাখতেই হবে। তাহলে আমরা কমেন্টস দিয়ে দেবো কি, দ্য অ্যাকচুয়াল মার্জিন লেস দ্যান দ্য মেনটেন্যান্স মার্জিন, দ্য ইনভেস্টর উইল হ্যাভ টু স্যাটিসফাই দ্য কল মার্জিন। তাকে এখন ডাকা হবে, তাকে এখন কল করা হবে মার্জিনের জন্য, ভাই আপনি ক্যাশ জমা দিয়ে যান, আপনার টাকা কিন্তু 30%-এর নিচে নেমে গেছে। সেইটার ক্ষেত্রে সূত্রটা হবে কি, মেনটেন্যান্স মার্জিন ইকুয়াল সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএসই থাকবে, কিন্তু উপরে নিচে ক্যাশ যোগ করতে হবে, মানে কত টাকা তার ক্যাশ লাগবে। মেনটেন্যান্স মার্জিনে একটা সূত্র হবে, যেটা সূত্র সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, উপরে নিচে ক্যাশ যুক্ত হবে। এইটা কিভাবে করবা, দেখো সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, সেটা কিন্তু অ্যাকচুয়াল মার্জিনের সূত্রেও ছিল, কিন্তু এখানে উপরে নিচে ক্যাশ যোগ করা দ্বারা কি হয়ে গেল, সূত্রটা মেনটেন্যান্স মার্জিনের হয়ে গেল। একটু উপরের দিকে খেয়াল করো, এই যে অ্যাকচুয়াল মার্জিনের সূত্র ছিল কি, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। এখন যদি আমরা উপরে এবং নিচে ক্যাশ যোগ করি, তাহলে এই সূত্রটা অ্যাকচুয়াল মার্জিনে থাকবে না, সেটা হইবে মেনটেন্যান্স মার্জিন। তাহলে দেখো এখানে কিন্তু মেনটেন্যান্স মার্জিনের সূত্র কি, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, উপরেও ক্যাশ যোগ নিচেও ক্যাশ যোগ। এখন অঙ্কে আমাদের মেনটেন্যান্স মার্জিন ছিল কত, 30%। কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি কততে আমাদের মেনটেন্যান্স মার্জিনের নিচে নেমে যায়, 13 টাকা প্রাইস 1,30,000, লোন তো 1 লাখ টাকাই, ডিভাইডেড বাই 1,30,000। ক্যাশ আমরা যোগ করতে পারবো না, ক্যাশ কত টাকা হবে সেটা আমরা বের করব, ক্যাশের অ্যামাউন্ট কত টাকা হয় সেটা আমরা বের করব। তাহলে এই ক্যালকুলেশন দেখো, ক্যাশ বের হয়েছে 12,857 টাকা। এইটাদের একটা ব্যালেন্স শিট করা
হবে। আজকাল সেটা আলোচনা করব না। আমরা এতটুকু যে অঙ্ক করছি সেইটা আর একটা অঙ্কে প্র্যাকটিস করে দেখবো যে আসলে তোমরা কতটুকু বুঝছো। ব্যালেন্স শিট যদি বুঝাই তাহলে তোমাদের মাথায় আবার ঢুকবে না। এতটুকু আমরা আপাতত ভুলে যাই, আমরা প্রথম দুইটা রিকোয়ারমেন্টের কথা মাথায় আনি পরবর্তী অঙ্কের জন্য। আমি আর কোশ্চেন করলাম না যে কে পারো না। পরবর্তী অঙ্কের জন্য আমরা একটু দেখি এইখানে 6 নম্বরে কী বলা হয়েছে। কেন যাচ্ছি ওই সেম অঙ্কই, জাস্ট তোমাদের মাথায় ঢোকানোর জন্য একটু দেখানো। কী বলা আছে, অ্যাজিউম অ্যান ইনভেস্টর বাই টাকা 1000 শেয়ার অফ কমন স্টক 100 টাকা ফ্রম ব্রোকার। 1000 শেয়ার কিনছে 100 টাকা করে, তাহলে মোট বিনিয়োগ কত? 1000 গুণে 100 কত? 1 লাখ। এরপরে সে কত টাকা জমা দিচ্ছে সেইটা তো বলা থাকবে। দেখি আমরা নিচের লাইনে, অ্যাজ হোয়ার হি হ্যাজ পুটস আপ 50,000 টু ইনিশিয়েট দ্য ট্রানজ্যাকশন। এই লেনদেনটা শুরু করতে তার কত টাকা জমা দিতে হবে? 50,000। তাহলে লোন কত? 50,000। তাহলে যে কোনো সিচুয়েশনই হোক না কেন তার লোন 50,000ই থাকবে, তাতে শেয়ারের দাম বাড়ুক শেয়ারের দাম কমুক, তার লোন কিন্তু 50,000ই। তারপর শেয়ারের দাম অনুযায়ী বাকিটা তার ক্যাশ জমা। এখন তাহলে আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথম কি বলা আছে, 1 নম্বরে বলা আছে ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিনের সূত্র যেন কি? অ্যামাউন্ট পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন, নাকি? অ্যামাউন্ট পুটস আপ ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন। অ্যামাউন্ট পুটস আপ কত? 50,000 ডিভাইডেড বাই ভ্যালু অফ ট্রানজ্যাকশন কত? 1 লাখ। তাহলে আমাদের ইনিশিয়াল মার্জিনের পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তাহলে দেখো এইটা সবার কাছে ক্লিয়ার কিনা। অ্যামাউন্ট টু পুটস আপ 50,000 টাকা, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন 1 লাখ টাকা। 50,000 টাকা 1 লাখ টাকার মধ্যে 50%, আর লোন তো 50,000, সেটা তো আমরা জানি। এই গেল আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট। সেম জিনিস এখন বারবার এই চ্যাপ্টারে আছে, দেখবা। 2 নম্বর রিকোয়ারমেন্টে দেখি, দ্য অ্যাকচুয়াল মার্জিন। এখন কিন্তু আবার অ্যাকচুয়াল মার্জিন চাইছে। হোয়েন দ্য শেয়ার প্রাইস ড্রপ টু 90 পার শেয়ার, 90 টাকা প্রতি শেয়ার যদি হয় তখন অ্যাকচুয়াল মার্জিন কত? অ্যাকচুয়াল মার্জিনের সূত্র যেন কী দেখছিলাম, এই আগের অঙ্ক থেকে যদি দেখি, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। সিবিএস মানে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি, আর লোন তো যেটা সবসময় থাকে। তাহলে এই অঙ্কের জন্য লোন হচ্ছে 1 লাখ, আর সিবিএস কত হবে? 90 টাকা অনুযায়ী 90 গুণ 1000, 90,000। 90 গুণ 1000, 90,000। তাহলে 90,000-এর মধ্যে লোন 50,000, তাহলে নিজের জমা কত? 40,000। তাহলে এই সূত্রে বসাই আমরা দেখব আসলে কত পার্সেন্টেজ হয় অ্যাকচুয়াল মার্জিন। এরপরের অংশটুকু পড়ি, এই অঙ্কেরই, এই রিকোয়ারমেন্টেরই। কি বলা আছে, ডাজ দ্য ইনভেস্টর স্যাটিসফাইড এ কল মার্জিন ইফ দ্য মেনটেন্যান্স মার্জিন ইজ 30%। মেনটেন্যান্স মার্জিন কত? 30% যদি হয় তাহলে কি সে স্যাটিসফাইড হবে? যদি 30%-এর উপর হয়, নো, দ্য ডাজ নট স্যাটিসফাইড। আর যদি 30%-এর নিচে হয় তাহলে কি স্যাটিসফাইড কল মার্জিন, তাকে ডাকা হবে। আমরা তাহলে সলিউশনটা দেখে আসি যে আসলে ঠিক আছে কি না, স্যাটিসফাইড কি না, না স্যাটিসফাইড না। এই যে দেখো, অ্যাকচুয়াল মার্জিন 2 নম্বর বের করা হয়েছে। সিবিএস 90 গুণ 1000, 90,000। লোন তো সেই 50,000-ই ডিভাইডেড বাই 90,000, 44.44%। কিন্তু তার মেনটেন্যান্স মার্জিন আছে কত? 30%। তাহলে কি হবে? নো, ইনভেস্টর ডাজ নট নিড টু স্যাটিসফাইড এ কল মার্জিন। কেন স্যাটিসফাইড না? বিকজ অ্যাকচুয়াল মার্জিন গ্রেটার দেন মেনটেন্যান্স মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন কত? 44%, মেনটেন্যান্স মার্জিন হচ্ছে কত? 30%। ক্লিয়ার এই লাইনটা? তাহলে আমাদের এইটা গেল। পরের রিকোয়ারমেন্টটা দেখি, আরেকটা রিকোয়ারমেন্ট দেখি, তোমাদের বাদ দিয়ে দেবো এই মানে আজকের আলোচনা শেষ পর্যন্ত আর করাবো না, কালকের জন্য আবার রেখে দেবো, কালকে বলতে নেক্সট ক্লাসের জন্য। 3 নম্বর রিকোয়ারমেন্টে কী বলা আছে, হোয়াট ইজ দ্য ক্যাশ অ্যামাউন্ট রিকোয়ার্ড টু ইকুয়ালাইজ দ্য ইনভেস্টর। কত টাকা ক্যাশ লাগবে সেই আগের অঙ্কের মতো? কত টাকা ক্যাশ লাগবে যে যদি তাকে কল করা হয়? টু ইকুয়ালাইজ দ্য ইফ মার্কেট প্রাইস 65 পার শেয়ার, যদি মার্কেট প্রাইস 65 টাকা হয় তাহলে 65 টাকা অনুযায়ী দেখো কত হবে, 65 গুণ 1000, 65,000।
তার লোন আছে কিন্তু 50,000, তাহলে তার নিজের জমা কত দাঁড়াচ্ছে এখন? মাত্র 15,000। তাহলে এবার অবশ্যই তাকে কল করবে। আর এটা যাচাই করার জন্য আমাদের কি বের করতে হবে? অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন বের করার পরে দেখব আমরা সেইখানে 30%-এর নিচে নেমেছে কিনা। তাহলে দেখি 65 টাকা অনুযায়ী কি দাঁড়ায়। এই দেখো, অ্যাকচুয়াল মার্জিন যদি 65 টাকা হয়, সিবিএস কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি 65,000 মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, ক্যালকুলেশন করলে সেই আগের মতোই সেম পার্সেন্টেজ 23.08। তাহলে এখন কি, দ্য ইনভেস্টর নিড টু স্যাটিসফাইড কল মার্জিন। যেহেতু কল মার্জিন তাকে করা হয়েছে, মানে তাকে ডাকা হয়েছে, তাহলে তো এখন তাকে ক্যাশ অ্যামাউন্ট জানতে হবে। ক্যাশ অ্যামাউন্ট কত রিকোয়ারমেন্ট চাইছে, সেই মেনটেন্যান্স মার্জিনের সূত্র। মেনটেন্যান্স মার্জিনের সূত্র কীভাবে হবে? মেনটেন্যান্স মার্জিন ইকুয়াল সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, উপরেও ক্যাশ যোগ নিচেও ক্যাশ যোগ। মেনটেন্যান্স মার্জিন কত পার্সেন্ট? 30%। সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস, উপরে নিচে ক্যাশ যোগ। ক্যালকুলেশন করবা, ক্যাশ লাগবে কত? 6,428। এইখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটটা কালকে বুঝিয়ে দিব। আজকে বোঝানো যায়, মাথায় নিলে নাও, না নিলে না নাও। আমি একটু বলে যাই এক নজর, কালকে আবার বলবো। দেখো, ব্যালেন্স শিট যদি করতে বলে, দায় পাশে লোন, দায় পাশে লোন যাবে। এই দেখো, লোন বসাইছে 50,000 টাকা। আর অ্যাসেট পাশে যাবে কি? তুমি যেহেতু বিনিয়োগকারী, তোমার শেয়ারে বিনিয়োগ করছো, ইনভেস্টমেন্ট যাবে অ্যাসেট পাশে। ইনভেস্টমেন্ট কত আছে? 65,000, কারেন্ট ভ্যালুতে হবে। আর এই যে ক্যাশ বেরোয়েছে সেটাও কি? অ্যাসেট পাশে। তাহলে অ্যাসেট পাশে দুইটা জিনিস যাচ্ছে এই ধরনের অঙ্কে, ভ্যালু অফ স্টক মানে কারেন্ট ভ্যালু অনুযায়ী, আর ক্যাশ যেটা বেরোবে সেইটা, এইটা যোগ করলে এইটা আসে। আর দায় পাশে লোনের পরে বাকি টাকা হবে ইকুইটি, তোমার মালিকানা সত্তা। মালিকানা সত্তা কত? এই যে 65,000 টাকার উপরে তোমার জমা কত আছে? 23.08%। 23.08 কোনটা? ওই যে তুমি বের করছিলা অ্যাকচুয়াল মার্জিন, তোমার বর্তমান জমা কত? 23.08। সেইটার সাথে ক্যাশটা যোগ করলে তোমার টোটাল ইকুইটি বের হয়ে যাবে। দুই অঙ্কই সেম, তারপরও কালকে আমি একবার বলবো। এখন তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আশা করি আর তোমাদের বেশি একটা সমস্যা হবে না। তোমাদের যদি এই পরবর্তী একটা অঙ্ক সামনে আনলাম, সেইটা থেকে যদি তোমাদের জিজ্ঞেস করি, আশা করি তোমরা পারবা। আমি একটু তোমাদের যাচাইয়ের জন্য 5 মিনিট সময় নিচ্ছি। আর এখন তোমাদের একটু সাড়া দিও, স্পিকারটা অন রেখো, দেরি করে নাও, কোশ্চেন করলে দেরি করো তোমরা, পারলে পারবা, না পারলে নাই বলবা। অ্যাজিউম অ্যান ইনিশিয়াল মার্জিন 50%, প্রাথমিক জমার পরিমাণ কত? 50%। মেনটেন্যান্স মার্জিন 30%। প্রাথমিক জমা কত? অর্ধেক। তার মানে কি, বাকি অর্ধেক লোন, প্রথম যে বিনিয়োগ। অ্যান ইনভেস্টর বাই 100 শেয়ার অফ স্টক অন ইনিশিয়াল মার্জিন 60 পার শেয়ার। 60 টাকা করে কিনছে 100 শেয়ার, কত দাম তাহলে? 6,000 টাকার শেয়ার। কত টাকার শেয়ার কিনছে? 6,000। এখন তাহলে তার এইখানে তথ্য অনুযায়ী ইনিশিয়াল মার্জিন 50%, 6,000-এর 50% কত? 3,000 টাকা। 3,000 টাকা কি সে পুটসআপ, অ্যামাউন্ট টু পুটসআপ মানে সে জমা দিয়েছে। তাহলে লোন কত বলো? 3,000। লোন 3,000, এটা তো ক্লিয়ার সবাই। তাহলে এরপর যে সিচুয়েশনে আসুক না কেন, লোন সবসময় 3,000 টাকা থাকবে। তাহলে আমরা অঙ্কের রিকোয়ারমেন্টে আসি। দ্য প্রাইস অফ এ স্টক ড্রপ টু টাকা 50, যদি 50 টাকায় কমে তাহলে কত হবে? ইনিশিয়াল মার্জিন যদি কত ওই দামে হয়, তাহলে তার প্রাইস যদি 50 টাকা হয়, তখন তার ইনিশিয়াল মার্জিন বা লোন কত টাকা হবে সেইটা আমাদের বের করতে হবে। এখন সেইটাই 1 নম্বর রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে। অ্যাকচুয়াল মার্জিন 1 টাকা 50, 50 টাকা তার অ্যাকচুয়াল মার্জিন কত, এইটাই আবার এইখানে চাওয়া হয়েছে। তাহলে আমরা অ্যাকচুয়াল মার্জিনের সূত্র কি? সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। আর এই প্রথম যেটা করছে এটা ওয়ার্কিং, এটা তো ওই যে আমরা মুখে মুখে বের করছি। লোন যে 30,000 টাকা সেটা তো তোমরা মুখে মুখেই বের করছো, এটা তো আর দেখার কিছু নেই। আছে এই সূত্রেও করার দরকার নেই তোমাদের। এইখানে যে লোন 3,000 টাকা বের করছে, তোমাদের মুখে মুখে যেভাবে বলছি ওইভাবেই করে দেখাবা, এটা এই সূত্রে করার দরকার নেই। তাহলে এটা আমি আর দেখাচ্ছি না। দেখো 50 টাকা অনুযায়ী
এটা যদিও ক্যালকুলেটর থাকলে সাথে সাথে বলতে পারতা। এই উপরেরটা 50 টাকা অনুযায়ী, সিবিএস 50 টাকা অনুযায়ী 5,000 টাকা, লোন 3,000 টাকা, ডিভাইডেড বাই 5,000 টাকা, কত আসে? 40%। অ্যাকচুয়াল মার্জিন চাইছে কত? বেরোচ্ছে 40%। তাহলে আমাদের আর রিকোয়ারমেন্ট 1-এর জন্য কাজ নাই, রিকোয়ারমেন্ট 2-তে যাব আমরা। রিকোয়ারমেন্ট 2-তে কী আছে? এই যে দ্য প্রাইস নাও রাইজেস টু 55, দাম কিন্তু একটু বাইরে গেছে। এর আগের কোনো অঙ্কে দেখছো দাম বাড়ছে? ইজ দ্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড? তার অ্যাকাউন্টটা কি বন্ধ করে দিবে? বন্ধ করতে চায় কখন? যখন ইনিশিয়াল মার্জিনটা মেনটেন্যান্স মার্জিন থেকে কমে যায় তখন বন্ধ করতে চায়। এখন কি বন্ধ করবে? আমরা একটু দেখি বন্ধ করে কি না। 55 টাকা অনুযায়ী দেখো, এখানে 55 টাকা অনুযায়ী আমাদের ভ্যালু দাঁড়ায় কত? অ্যাকচুয়াল মার্জিন সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। 55 টাকা অনুযায়ী 5,500, লোন 3,000 ডিভাইডেড বাই 5,500, তাহলে কত দাঁড়ায়? 45.45%। ওই সেম কমেন্ট, নো দ্য অ্যামাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড। ওই যে কল মার্জিনের ক্ষেত্রে যে কমেন্টস ছিল এইটাও একই কমেন্টস, রেস্ট্রিক্টেড চাইলেও যা আর যে স্যাটিসফাইড চাইলেও তা একই কমেন্টস। নো দ্য ইনভেস্টর ইজ নট স্যাটিসফাইড অথবা দ্য অ্যামাউন্ট ইজ নট রেস্ট্রিক্টেড, একই জিনিস। তাহলে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টটা দেখি বুঝি কিনা। পরবর্তী রিকোয়ারমেন্টে কি আছে? ইফ দ্য প্রাইস ডিক্লাইন টু 49 ইজ দেয়ার মার্জিন কল? তাকে কি ডাকা হবে? ওই সেম জিনিস, সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। আমরা একটু দেখি কি বলা আছে। এখানে কই গেল? এই যে 49 টাকায় অ্যাকচুয়াল মার্জিন সিবিএস মাইনাস লোন ডিভাইডেড বাই সিবিএস। 49 টাকা অনুযায়ী 4,900 মাইনাস 3,000 ডিভাইডেড বাই 4,900, কত? 38.77%। না, এবারও তা সে স্যাটিসফাইড না, কারণ অ্যাকচুয়াল মার্জিনটা 38.77 কিন্তু মেনটেন্স মার্জিন 30%। তাহলে অঙ্কগুলো ক্লিয়ার কিনা তোমরা? এইটাই মেইন অঙ্ক এই চ্যাপ্টারের। যাই তোমরা এই শিট থেকে